ছাদে ধূপধাপ শব্দ শুনে আরিয়ানের ঘুম ভাঙল। চোখ মেলে তাকালো চারদিকে, নিজেকে আবিষ্কার করলো অন্ধকার এক স্থানে, যেন অন্ধকারের মহাসমুদ্রে ডুবে আছে সে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে সময়টা দেখে নিল। রাত প্রায় 2টা বাজে। কনকনে শীতে শরীরের সব লোম দাঁড়িয়ে আছে তার। কিছুক্ষণ পর আবারও সেই ধূপধাপ শব্দ। আস্তে আস্তে বিছানায় উঠে বসলো আরিয়ান। মনে হচ্ছে কেউ ছাদে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে এই প্রান্ত অবিরাম দৌড়াচ্ছে। বিছানা থেকে নেমে ছাদের দিকে পা বাড়ালো সে। আগের ঘটনা, কিছুদিন পূর্বে সে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তার গ্রামের বাড়ি জামালপুর। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এখানে আত্মীয়ের বাসায় এসে উঠেছে। সেখানে থেকেই হোস্টেলের খোঁজ করতে থাকে আরিয়ান। গতকাল পুরাতন এই বাসাটি ভাড়া নিয়েছে। ছাত্র মানুষ, ইনকাম তেমন নেই বললেই চলে। তার ওপর ব্যাচেলর, হোটেলে সিট খালি নেই। আর বাসা বাড়িতে মানুষ ব্যাচেলর ভাড়া দেয় না। অবশেষে খুঁজতে খুঁজতে সেদিন এই বাসাটি পেল। বরিশাল শহর থেকে 3 কিলোমিটার দক্ষিণে নিরিবিলি এক পরিবেশে বাড়িটি অবস্থান। আশপাশে বেশ কয়েকটি দোতলা, 3তলা, একতলা নানা রঙের বাড়ি আছে। সেই বাড়িগুলোর মধ্যে রংচটে ধুলোসো এই বাড়িটি যেন ইতিহাসের এক বিরল নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। গেটে ঝুলছিল টুলেট সাইনবোর্ড। গেট খুলে বাড়ির ভেতরে প্রবেশ করলো সে। বাড়িটি বেশ বড়। মাঠ জুড়ে নানা রকম উদ্ভিদ জন্মেছে। সীমানা প্রাচীর ঘেঁষে বিশাল বিশাল হরতকি আর জামরুল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দক্ষিণ পাশটাতে 2টি কাঁঠাল গাছ আর একটি বিশাল আম গাছও দেখা যাচ্ছে। দীর্ঘদিন অযত্নে থাকায় সব গাছের মহাসুখে নিজেদের আবাস করেছে নানা রকম পাখি। বনলতার ঝোপ আষ্টে পিষ্টে ধরে আছে সব গাছকে। মনে হচ্ছে দীর্ঘদিন যাবত এই বাড়িতে কেউ থাকে না। আরিয়ানকে দেখে মধ্যবয়সী এক লোক এগিয়ে এলেন। ক্লিন শেভ করা সে ব্যক্তির শরীরের চামড়া অনেকটাই কুঁচকে গেছে। চোখ দুটি যেন একেবারে নিষ্প্রাণ। শীতল চাহনি আরিয়ানের কাছে এসে তিনি বললেন, কাউকে খুঁজছেন? আরিয়ান বাড়ির চারদিকে দেখতে দেখতে এতটাই হারিয়ে গিয়েছিল যে বৃদ্ধের উপস্থিতি সে টের পায়নি। বৃদ্ধের কণ্ঠস্বর তার কর্ণকুহরে পৌঁছাতে কেঁপে উঠল সে। পেছন ফিরে তাকিয়ে বৃদ্ধকে দেখতে পেয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, না মানে বাইরে দেখলাম সাইনবোর্ড লেখা টুলে, তাই ভেতরে আসলাম। তোমার কি পরিবার আছে? আসলে আমি একজন ছাত্র। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি কিছুদিন হলো। ও, তুমি ব্যাচেলর? লোকটির প্রশ্ন শুনে আরিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝে গেল এখানেও সে থাকার জায়গা পাবে না। লোকটি মুচকি হেসে বলল, কি ভাবছো ব্যাচেলর বলে তোমাকে থাকতে দেব না? এটা তোমার ভুল ধারণা। আমার এই বাড়িতে আমি ছাড়া কেউ থাকে না। তুমি ব্যাচেলর হলেই কি আর না হলেই কি, আমার শুধু একজন সঙ্গী প্রয়োজন, যার সাথে কথা বলে সময়টা পার করা যাবে। ভাড়া সেটা নিয়েও চিন্তা করো না, তোমার যা সাধ্যে কুলায় তাই দিও। লোকটির কথা শুনে আরিয়ানের মনে আশার সঞ্চয় হলো। লোকটি আরিয়ানের দিকে তাকিয়ে বলল, চলো তোমাকে রুম দেখিয়ে দিই। কথাটি বলে তাকে নিয়ে ঘরের ভেতরে গেল লোকটি। সদর দরজা দিয়ে প্রবেশ করেই বড় একটা ডাইনিং রুম। রুমের টেবিল চেয়ার সবই আছে, তবে দেখে মনে হচ্ছে দীর্ঘদিন এইগুলো অবহেলা আর অযত্নে পড়ে আছে। সবগুলোর উপরে জমে আছে ধুলোবালি। ডাইনিং রুমের ঠিক ডান পাশে 2তলায় যাওয়ার সিঁড়ি। বারান্দার গ্রিলগুলো ঢেকে আছে লতাপাতা আর ঝোপঝাড়ে। মেঝেতে ধুলোর অস্তরণ এতটাই বেশি যে নিচের পাকা ফ্লোরটা একদমই দেখা যাচ্ছে না। আরিয়ান মনে মনে ভাবছে, এ কোন বাড়িতে এলাম? এখানে যখন এত ধুলাবালি, তাহলে শোয়ার রুমে বিছানা কেমন অবস্থা হবে? লোকটি আরিয়ানকে বলল, সেটা নিয়ে ভেবো না, শোয়ার রুম পরিপাটি আছে। একা মানুষ তো, সব জায়গা গুছিয়ে রাখার সময় পাই না। শুধু শোয়ার রুম আর রান্নার ঘর পরিষ্কার করে রেখেছি। আরিয়ান বেশ অবাক হলো। লোকটি যেন মনোবিজ্ঞানী, মনের কথাগুলো কেমন করে যেন বুঝে যায় সে। আরিয়ান কৌতূহলের দৃষ্টিতে তাকালো মধ্যবয়সী সেই লোকটার দিকে। সে লক্ষ্য করলো লোকটি তার দিকে তাকিয়ে আছে। তার মুখে রহস্যময় হাসি। লোকটি আরিয়ানকে নিয়ে গেল একটি রুমে। সুন্দর সাজানো গোছানো একটি রুম। রুমের ঠিক মাঝখানে একটি দামি খাট, সাদা রঙের একটি চাদর পরিপাটি করে গোছানো বিছানো
আছে, তার ওপর দক্ষিণের জানালার পাশে একটি পড়ার টেবিল, তার ওপর সাজিয়ে রাখা কিছু বই, একটি বই আর একটি খাতা খোলা অবস্থায় রাখা আছে টেবিলের ওপর। খাতার ওপরে দেখা যাচ্ছে নীল রঙের একটি বলপেন কলম। আরিয়ান টেবিলের কাছে গিয়ে বই হাতে নিল। হিসাব বিজ্ঞান প্রথম বর্ষের বই। খাতায় ইনকাম স্টেটমেন্টের অর্ধেক অঙ্ক করা। দেখে মনে হচ্ছে কেউ এখানে বসে অঙ্ক করছিল। কোনো এক কারণে সে উঠে গিয়েছিল আর ফিরে আসেনি। আরিয়ান বৃদ্ধের দিকে ফিরে তাকালো। এই বইগুলো কার? মধ্যবয়সী লোকটি চুপ করে রইল। আরিয়ান আবারও বললেন, এই বইগুলো কার? লোকটি একগাল হেসে বলল, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে হবে, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো। আরিয়ানের জবাবের অপেক্ষা না করে লোকটি সেখান থেকে চলে গেল। আরিয়ান রুমের চারপাশটা একটু ভালো করে দেখতে লাগলো। রুমের চারপাশে একটি আলনা, গুছিয়ে রাখা কতগুলো কাপড়, নিচের দিকটা 2 জোড়া জুতাও আছে, দেয়ালে লাগানো একটি পড়ার রুটিন, সেই সাথে ঝুলছে একটি আইডি কার্ড। আরিয়ান কার্ডটি হাতে নিতে যাবে তখনই নিচ থেকে আওয়াজ এলো, হয়ে গেলে, টেবিলে খাবার সাজিয়ে রেখেছি, তাড়াতাড়ি এসো। আরিয়ান আর কোনো দিকে না তাকিয়ে নিচে গেল। একটু আগেও যে টেবিল ধুলো জমা ছিল, এখন সেটি একদম পরিষ্কার, যেন এইমাত্র এটা কিনে আনা হয়েছে। চেয়ারগুলোও একদম পরিষ্কার। টেবিলে সাজানো আছে ভাত, সাথে নানান পদের তরকারি। আরিয়ান বসলো খাবার টেবিলে। হঠাৎ কেউ তার কানে কানে এসে বলল, এগুলো খাস না, খেলেই মরবি। আরিয়ান কেঁপে উঠলেন, চারদিকে তাকালো, কাউকেই দেখা যাচ্ছে না। এবারে সে তাকালো খাবার টেবিলের দিকে। ভাত, তরকারি সবগুলো থেকে পচা একটা গন্ধ আসতেছে, যেন বহুদিন ধরে এগুলো এভাবেই রাখা এখানে। পচা গন্ধে আরিয়ানের প্রায় বমি আসার উপক্রম। টেবিল ছেড়ে দৌড়ে চলে গেল সে বাইরে। সত্যি সত্যি বমি চলে এসেছে তার। সকালে 1 পিস ব্রেড আর পানি খেয়েছিল, সেগুলো বেরিয়ে আসছে তার ভেতর থেকে। মধ্যবয়স্ক লোকটি এগিয়ে দাঁড়ালো আরিয়ানের পাশে। শরীর খারাপ করছে নাকি তোমার? আরিয়ান লোকটার দিকে তাকিয়ে বলল, কেমন যেন পেটটা মোচড় দিয়ে উঠল। আরিয়ান উঠে দাঁড়ালো লোকটার দিকে তাকিয়ে বলল, আজকে আমি যাই তাহলে, কালকে সব কাপড় চোপড় নিয়ে আসবো। কথাটি বলে আরিয়ান বাড়ি থেকে বেরিয়ে আসতে লাগলো। মূল ফটক থেকে আবারও পেছনে গিয়ে লোকটিকে বলল, আচ্ছা আঙ্কেল, আপনার নামটা তো জানা হলো না। লোকটি তাকালো আরিয়ানের দিকে। চেহারাটা যেন পুরো রক্তশূন্য, চোখে যেন হাজারো রহস্য লুকিয়ে। একগাল হেসে লোকটি বলল, আমার নাম রক্ত পিপাসী। আরিয়ান বড় বড় চোখে তাকালো লোকটির দিকে। কি বলেন? লোকটি হেসে বলল, আরে মশকরা করলাম, আমার নাম পিয়াস। স্কুল জীবনে বন্ধুরা রক্ত পিপাসী বলতো, তাই বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে, কাল দেখা হবে। কথাটি বলে আরিয়ান বেরিয়ে পড়লো সে বাড়ি থেকে। তার ঠিক পরের দিন নিজের কাপড় চোপড় সব নিয়ে এসে উপস্থিত হলো রুমের ভেতরে গিয়ে দেখলো সব আগের দিন দেখে যাওয়া সব বই, আনলার জামা কাপড় এবং জুতা, দেওয়ালে ঝুলানো আইডি কার্ড, সবকিছু গায়েব। আরিয়ান লোকটির দিকে তাকিয়ে বলল, এইখানে যে কাপড় চোপড় ছিল সব কোথায় গেল? গতকাল তুমি চলে যাওয়ার পর সেগুলো মালিক এসে সেগুলো নিয়ে গিয়েছে, সে নাকি তার গ্রামে চলে যাবে। ও, আরিয়ান আর প্রশ্ন করলো না। অনেক ক্লান্ত সে, তাই ব্যাগপত্র রেখে বিছানায় গাটা এড়িয়ে দিল। সেই যে ঘুমিয়েছিল, ছাদের ধূপধাপ শব্দ শুনে তার ঘুমটা ভাঙল। ছাদের দরজার কাছে গিয়ে চুপি চুপি দরজা খুলল আরিয়ান। উকি দিয়ে তাকালো চারদিকে। ঝকঝকে পূর্ণিমার রাত, চাঁদের আলোয় ছাদের চারপাশটা পরিষ্কার দেখা যাচ্ছে, কেউ নেই ছাদে। আরিয়ান ফিরে আসতে যাবে তখনই আবার সেই ধূপধাপ শব্দ। আরিয়ান দরজা খুলে ছাদে গেল। একটু আগেও যে ছাদ পূর্ণিমার আলোতে চকমক করছিল, এখন সেই ছাদ ডুবে গেছে ভয়ানক অন্ধকারে। আকাশের দিকে তাকালো আরিয়ান। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। হঠাৎ একটা চাপা কান্না শব্দ ভেসে এলো। সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলো সে। ছাদের উত্তর পূর্ব কোণে পাকা করে বানানো একটি চৌবাচ্চা, তার পেছনে থেকেই আসছে কান্নার সেই শব্দ। আরিয়ান মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাকিয়ে দেখতে পেল একটি মেয়ে বসে আছে সেখানে। তার গায়ে জড়ানো পুরনো ময়লা চাদর। কে তুমি? এখানে বসে কাঁদছই বা কেন?
আরিয়ানের গলার স্বর পেতেই মাথা তুলে তাকালো মেয়েটি। মণিহীন ধপধপে সাদা দুইটি চোখ, চোয়াল বের করে বেরিয়ে এসেছে বড় বড় দুইটি দাঁত, নাকটা স্বাভাবিকের চেয়েও বড়, কান দুইটি খরগোশের মতো লম্বা। আরিয়ান প্রচন্ড ভয় পেল, দৌড় দিল সে সিঁড়ির দিকে। সেখানে গিয়ে দেখতে পেল মধ্যবয়সী পিয়াসী দানব চারদিকে থেকে ঘিরে ফেলল আরিয়ানকে। আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো, চারদিক থেকে বইছে ঝড়ো হাওয়া, তার সাথে প্রচন্ড বৃষ্টি। রক্ত পিপাসীরা মিলে আরিয়ানের দেহের শেষ রক্তবিন্দু চুষে খেলো, তারপর বন্য হায়নার মতো খাবলে খেলো তার সমস্ত দেহ। একটা রাত পার হলো, সকালে সোনালি সূর্য উঁকি দিল পূর্ব আকাশে। সবকিছু একদম ঠিকঠাক, যেন রাতে কিছুই হয়নি সেখানে। বারান্দায় বসে বাড়ির মূল ফটকের দিকে তাকিয়ে আছে পিয়াস। 2 দিন পর বাড়ির ফটক খোলার শব্দ হলো, বাড়ির ভেতরের দিকে এগিয়ে আসতে লাগলো। বাড়ির বারান্দায় বসে দাঁড়িয়ে মূল ফটকের দিকে তাকিয়ে আছে পিয়াস। 2 দিন পর বন্ধ বাড়ির ফটক খোলার শব্দ হলো, বাড়ির ভেতরের দিকে এগিয়ে আসতে লাগলো। বাড়ির দিকে তাকাতেই তাকে দেখে মুচকি হাসলো পিয়াস, রহস্যময় হাসি। ফিসফিস করে সে বলল, শিকার আসছে। সমাপ্ত। এরকম ভৌতিক গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।